This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চার্জশিট কাকে বলে? কোনো অপরাধে তদন্ত করে পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সবার ভূমিকা খতিয়ে দেখে। তারপর পুলিশ আদালতে চার্জশিট পেশ করে। চার্জশিটে কোন কোন অভিযুক্তের বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে উল্লেখ থাকে। ভাবছেন তো আজকে কোনো ক্রাইম স্টোরি খুলে বসলাম একদম শুরুতেই। ক্রাইম স্টোরি ধরতে পারেন, কারণ ক্রাইম বাদ দিয়ে আজকে রাজনীতি যে খুব বেশি রকম একদম নিশ্চিন্তে থাকে এরমটাও নয়, মানে কেউ থাকতে দেয় না। রাজনীতিকরাই কেউ না কেউ ক্রাইমকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেবেন, এটা তো নিশ্চিত। এবং দেখুন, তাই জন্য চার্জশিট শব্দটা যখন সামনে নিয়ে নড়াচড়া করছি আপনারা বুঝতেই পারছেন যে নিশ্চয়ই এর সঙ্গে কোনো একটা যোগসূত্র গড়ে ব্যাপারটার মধ্যে আছে আর কি। আমাদের এই সমস্ত কিছুই কিন্তু যাদের জন্য, তারা কিন্তু ওই পুলিশ টুলিশের খুব পরোয়া করেন না, আপনারা জানেন। আমাদের নেতা নেত্রী তারা এক একজন ওই সুপারম্যান বা সুপার ওম্যান, তাই সব কিছু তারাই ঠিক করেন। তারাই ঠিক করেন যে কেউ একশো বলে ছবি করে দেবেন, আবার কেউ নকুলদানা গুড় বাতাসা দিয়ে আবার আপ্যায়নও করেন, মানে নরমে গরমে আমাদের রাখেন আর কি। আলটিমেটলি পুরোটাই গরম, কিন্তু ভাবটা বিভিন্ন রকম থাকে, একটা বৈচিত্র্য থাকে আর কি। ফলে ভোট এলেই আপনার আমার মতো সাধারণ মানুষ, অর্থাৎ ভোটার নামক প্রজাতির বুকটা ধুকপুক ধুকপুক করতে শুরু করে। এবার কোন নেতা কোন শব্দবন্ধে ভোটারকে স্বাগত জানাবেন সেটা নিয়ে একটা চাপা উত্তেজনা থাকে। আর সেই উত্তেজনার বসে আজ খেয়াল করলাম আমাদের নেতা নেত্রী না সব বদলে গেছে জানেন। ফলে আমাদের রাজনীতির ধারণাটাও বদলে গেছে, ধারাটাও বদলে গেছে। এতদিন আমরা কি জানতাম ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর প্রতিশ্রুতি দেবে। সেই প্রতিশ্রুতির সারমর্ম কি, কে কীভাবে আমাদের জীবনটাকে কত মধুময় করে দেবে, কত উন্নয়ন, কত সমস্ত ক্ষেত্রে আমাদের এ প্রগতি, এটাই তো তারা চান। এবং সেইটাই তারা লিখিত আকারে প্রতিশ্রুতি স্বরূপ আমাদের সামনে তুলে ধরবেন। একটা পাতলা বই, চটি বই, হ্যাঁ, সেটাকে আমাদের সামনে যখন প্রকাশ করবেন তখন আমরা বলবো ইস্তাহার প্রকাশিত হলো। ওই যেরকম পুজোর আগে রেডিওতে মহালয়া শোনাটা একটা ধর্মীয় আচার হয়ে গেছে, ধর্মীয় আচার না হয়েও ওই পুজোরে একটা পার্ট হয়ে গেছে। এটাও সেরকম, ইস্তাহার প্রকাশটা না হলে ঠিক ওই নির্বাচনের মহালয়াটা হলো না, এইটা বলতে পারেন আর কি। কিন্তু এই প্রথম দেখলাম ভোটে ইস্তেহার নয় চার্জশিট বেরোচ্ছে। এবার চার্জশিট কাকে বলে সেটা তো দেখলেন। এক্ষেত্রে তদন্তকারীদের একটা ভূমিকা আছে এবং তারা পুলিশ টুলি, সেটা তো আপনারা বুঝলেন। কিন্তু এক্ষেত্রে যখন রাজনৈতিক চার্জশিট, সেটার মধ্যে কিন্তু তদন্তকারী হিসেবে পুলিশের প্রবেশ দিয়েছেন। এখানে যারা এই তদন্ত করেছেন, যারা অভিযুক্ত সবাই, এবং যারা বিচারক, এটা মানে একদম কমপ্লিট প্যাকেজের মতো আর কি, তারা সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। দেখুন, তদন্তকারীরা তদন্তে যার বা যাদের বিরুদ্ধে প্রমাণ পান তাদের নাম উল্লেখ করে কি কি প্রমাণ পাওয়া গেছে তার বিশদ বিবরণ দিয়ে আদালতে ছাপার অক্ষরে সেগুলোকে পেশ করে। যে বলে যেগুলো আমরা এই খতিয়ে দেখে এই তার বিরুদ্ধে এই অপরাধে তার বিরুদ্ধে বিচার হোক, এটা আমরা সাব্যস্ত করেছি। এটাই তো চার্জশিট সোজা সাপটা হবে। কিন্তু এই প্রথম দেখলাম কোনো রাজনৈতিক দল চার্জশিট পেশ করে প্রতিপক্ষের অপরাধ প্রমাণিত বলে দাবি করছে। ওক্ষেত্রে তাদের ধারণা এবং যা তথ্য প্রমাণাদি পাওয়া গেছে সেগুলো বিচারকের সামনে রেখে দেওয়া হয়। কিন্তু সেখান থেকে ওই চার্জশিটের প্রসেসের সঙ্গে এই রাজনীতির প্রসেসটা যে একটু আলাদা, এক্ষেত্রে যে রাজনীতিকরাই তদন্তকারী এবং বিচারক, সেটাই আমরা দেখলাম। এটাকে চার্জশিট বলা যাবে বলুন তো? দেখে আপনাদের তো মনে হবে রায় দেওয়া হলো একটা। আসলে জানেন, ধরুন কোনো রাজনৈতিক দল, প্রথমে বিজেপি, তারপর তৃণমূল, এরা ধরুন রাজ্য রাজনীতির সব থেকে বড় দুই অংশীদার, আমরা তো জানি।
কিন্তু এরা সবাই যখন একই কাজ একই সঙ্গে করেন তখন আমাদের ধরতে হবে যে এটাই নতুন বোধহয় প্রথা হিসেবে চালু হলো। আজ দুটো দলই কিন্তু চার্জশিট পেশ করেছে এবং যথারীতি একে অপরের বিরুদ্ধে পেশ করেছে এবং সেই চার্জশিটটাকে আপনারা ওই কোর্টের অর্ডারের মতো তাদের রায় বলেও ধরে নিতে পারেন। ওখানে কি আছে জানেন? সোজা কথা, একে অপরকে দোষারোপ করেছে। মানুষের কাছে কে কোন অপরাধে অপরাধী, মানে যদি সেটা মানুষ না বুঝতে পারে তার প্রতিপক্ষ সম্পর্কে মানুষের মনোভাবটা ঠিক কীরকম হওয়া উচিত, ঠিক কতটা রাজনৈতিকভাবে তাদের প্রতিপক্ষকে মানুষের ঘৃণা করা উচিত এবং ভোটের সময় তাদের প্রত্যাখ্যান করা উচিত, সেটাই সবিস্তারে বর্ণনা করা হয়েছে ওই চার্জশিটে। এটাকে ভোটের পাঁচালিও বলতে পারেন। যাই হোক, অর্থাৎ এতদিন ভোটের আগে যে রাজনৈতিক দলগুলো বলতো যে তারা ক্ষমতা এলে কী করবে, কত প্রতিশ্রুতি দিত, ইতিবাচক কথা বলতো, তারা এখন সব নেতিবাচক হয়ে গিয়ে দোষারোপ করছে। মানে রাজনীতিও ইতিবাচক থেকে নেতিবাচক হয়ে গেছে, বুঝতেই পারছেন। কি দিতে চাই এই ব্যাপারটা রাজনীতির মধ্যে নেই। কমুকে কি দিতে পারেনি, কি খারাপ করেছে, সেইটা বলার বিষয় এখন রাজনীতির আজকের দিনে সবথেকে বেশি আগ্রহ। এটা তো আমরা বুঝে গেলাম। প্রতিপক্ষের খুঁত খুঁজে খুঁজে বের করার এই যে উদ্যম, এটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বাংলার ভোট এবার আর নতুন বোতলে পুরনো পানীয় আনেনি। পানীয় আর বোতল দুটোকেই বেবাক পাল্টে দিয়েছে। তাই পজিটিভিটির থেকে নেগেটিভিটিতেই দুটো প্রধান প্রতিপক্ষ ভরসা করছে। আর আমরা কি বুঝতে পারছি? আমাদের ভবিষ্যৎটা ওই নেতিবাচক। এই মুহূর্তের নিরিখে যদি দেখতে যাওয়া হয় তাহলে তৃণমূল বিজেপিকে চার্জশিট দেবে যে কেন্দ্রে কী কী গোলমাল হচ্ছে, আর বিজেপি তৃণমূলকে চার্জশিট দেবে যে রাজ্যে কী কী গোলমাল হচ্ছে। এর বাইরে তো সমসাময়িক যে বিষয়, তাদের তো আর কাউকে চার্জশিট দেওয়ার নেই। সে ভালো হতো গণতন্ত্রে যদি কোনো রাজনৈতিক দল যারা শাসকের আসনে আছে তারা আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের চার্জশিট দিতেন এবং আগামী দিনে তারা নিজের দলটিকে বা নিজের যে রাজ্যবাদের শাসন সেই বিষয়টিকে আলোচনা করে তারা সামনের দিকে কী করে এগোবেন সেই বিষয়টা যদি পরিষ্কার করতেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের খুব সুবিধা হতো। ফলে একটা চার্জশিট বনাম চার্জশিটের লড়াই, ঠোকাঠুকি লাগবে, এটা জেনে আমরা বেশ রোমাঞ্চ বোধ করছিলাম। দেখুন, নর্মাল কোর্সে আমরা ইদানিংকালে প্রচুর ভূমিকম্প দেখেছি। এবার ভূমিকম্পগুলো কেন হয়? আপনারা জানেন যে পৃথিবীর তলায় বিভিন্ন প্লেট ঠেটগুলো রয়েছে, খুব সামান্যভাবে তারা মাঝে মধ্যে চলাফেরা করে আর কি। তো কোনোভাবে একটা প্লেট আর একটা প্লেটের ওপর উঠে গেলে বা একটু ধাক্কা টাক্কা খেলে যে কাঁপুনিটা লাগে আমাদের ওপরে, সেটাই তো ভূমিকম্প। সেখানে এরকম দুখানা বৃহৎ দলের দুটো চার্জশিট নামক গুরুগম্ভীর বস্তু একসঙ্গে একই দিনে পেশ হবে, সময়ের একটু ফারাক থাকলেও সেই মানে চার্জশিট বনাম চার্জশিটের সংঘাতে বা সংঘর্ষে একটা কম্পন হবে না? আমরা কিন্তু একটু আশঙ্কিতই ছিলাম কি না কি হতে চলেছে। দেখুন, যেটা মানে এগুলো সব কিছু কিন্তু জানা ছিল। যেটা জানা ছিল না সেটা হলো ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার চার্জশিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বসবেন। এটা কিন্তু রাজনৈতিক আক্রমণের বাইরেও ব্যক্তি আক্রমণ বলে তৃণমূল বলছে। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। मगर ममता दीदी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। অমিত শাহের পুরো বক্তব্যটা এবার ঠান্ডা মাথা একবার ভেবে দেখুন তো, দেখবেন আপনার মনে হবে এটার মধ্যে আবার তাহলে কোনো স্ট্র্যাটেজি নেই তো। আসলে অমিত শাহ এই কথাটা আগে ভাগে বলে দিয়ে এবারও এরকম কিছু হওয়ার জায়গাটা আটকে দিতে চাইলেন কি? দেখুন, যে কথাটা আপনাদের বলছিলাম, দুর্ঘটনা না ঘটাই ভালো। দুর্ঘটনাই সেটা বলে কয়ে হয় না। বা ধরুন এই যেটা তার সঙ্গে যোগ করে দিলেন, একটাতে থামেননি কিন্তু পরপর সব কিছু বলেছেন।
এই যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, তার মাধ্যমে তিনি যে বারবার তুলে ধরার চেষ্টা করছেন যে নির্বাচন কমিশন শুদ্ধ ওই বিজেপির প্ররোচনায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, তাদের হেনস্থা করার চেষ্টা করছেন যে একজন বাংলার মেয়ে হিসেবে তিনি দুঃখিত হয়ে যাচ্ছেন। এর ফলে গোটা বাংলা জুড়ে যাতে সহানুভূতির হাওয়াটা না ওঠে, সেই জন্যেই কি এই স্ট্র্যাটেজিটাকে, গোটা বিষয়টাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি বলেই জনগণের সামনে তুলে ধরলেন অমিত শাহ, যাতে মানুষের সামনে এই বিষয়গুলো ভবিষ্যতে কোনো রকম আবেদন না তৈরি করে, কোনো রকম সহানুভূতির হাওয়া না তুলতে পারে। আবার উল্টো দিক দিয়ে দেখতে গেলে আরেকটা প্রশ্ন তো উঠবে, অমিত শাহ কি প্ররোচনায় পা দিলেন? ভাবছেন তো এই প্রশ্নটা কেন করছি? কারণ 2021 বা 24-এর মতো 2026-এও তৃণমূল কংগ্রেসের প্রচারের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেই 294টা আসনে প্রার্থী সাজিয়ে এবারও ভোটের প্রচারে নেমেছে তৃণমূল। এবং বাংলার মানুষের ভাবনা চিন্তার ধরন, মনন কোনোটাই যে বিরাট বদলে গেছে এরকম নয়। বাংলা এখনও বাংলার মহিলাদের সম্পর্কে বিশেষ করে অত্যন্ত সংবেদনশীল। ফলে সেখানে হয়তো রাজনৈতিক একটা বক্তব্য, কিন্তু সেই রাজনৈতিক বক্তব্যটা সেটার যে স্ট্র্যাটেজি থেকে থাকুক তার পেছনে, সেটা কোথাও বুমেরাং হয়ে যাবে না তো? সেটাও কি একটা ঝুঁকির বক্তব্য হয়ে গেল না? দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 294 আসনে তিনি প্রার্থী বলে প্রচার টোচার করেন, এর ফলে প্রার্থীদের ওপর চাপ হয়তো কমেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে এবারও গুরু ভারটা চেপে বসেছে। যত দিন যাচ্ছে সেটার ভার বাড়ছে, বই কমছে না। এবার এই ভারটা বহন করা তখনই সুবিধা যদি কেউ সেই ভারটা নিজেদের ওপর একটুখানিটা নিয়ে একটু ভাগ নিয়ে নেয় আর কি। বিজেপি কি সেই চাপটা নিজের ওপর নিয়ে ফেললো? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাকে আক্রমণের চাপটা নিজেদের ওপর এনে ফেললো কি? এই আক্রমণের পথে বিজেপি কিন্তু এবার হাঁটছিল না, এতদিন হাঁটছিল না, খেয়াল করে দেখুন। তাই কি তৃণমূল কংগ্রেস ভেতরে ভেতরে একটু অস্বস্তি বোধ করছিল? বিজেপি কিছুতেই চেনা ছকে হাঁটছে না দেখে তৃণমূল নেতারা কি বারবার ফাঁদ পাতার চেষ্টা করছিলেন? খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা নিয়মিত নরেন্দ্র মোদী বা অমিত শাহকে নিশানা করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় যেভাবে অমিত শাহকে টার্গেট করেছেন, সেগুলো হয়তো তাকে ভেতরে ভেতরে বিচলিত না করলেও উত্তক্ত করেছিল। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে তৃণমূল স্তরের নেতারা পর্যন্ত যদি এক সুরে একভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করে করে তাদের উত্তক্ত করে দিয়ে থাকতে পারেন, এবং সেটারই যদি ফল অমিত শাহর আজকে পাল্টা আক্রমণকে ধরে নিতে হয়, তাহলে এই প্রশ্নটা তো উঠবেই, নিজেদের কৌশলে তৃণমূল কি সফল হলো? যদি বলে থাকেন কখনো ব্যান্ডেজ পড়ছেন, কখনো প্লাস্টার, দিনের মধ্যে 10 বার ব্যান্ডেজ পাল্টাচ্ছেন না। তো ভিকটিম কার্ড কে খেলে, কোথায় খেলে, কিভাবে খেলে, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো সারা পৃথিবীতে এখন এই ভিকটিম কার্ড খেলতে গিয়ে সব থেকে বেশি হাসির খোরাক কে, তাও আমরা জানি। তো আপনি ভাই, আপনি মারবেন, তুমি আমায় এই একটা কথাই বলতে পারি, তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো। তুমি আমাদের মারবে, আবার তুমিই বলবে আমরা ভিকটিম কার্ড খেলছি। এ তো হাস্যকর কথা, এ হতে পারে না। অমিত শাহ কাল রাতে যখন কলকাতায় নামেন, তখন কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা বলতে যা বোঝায়, আক্ষরিক অর্থেই তাই ছিল। ততক্ষণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তার বিমান অনেকক্ষণ আকাশে চক্কর কাটে। বৃহস্পতিবার ঠিক যেমনটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, খারাপ আবহাওয়ার জন্য ওই অন্ডাল থেকে কলকাতায় ফেরার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানও বেশ কিছুক্ষণ আকাশে ঘুরপাক খাচ্ছিল। এবং দেখুন, নেতাদের বা নেত্রীদের রকম সকম সাধারণ মানুষ এমনভাবে ধরে নিয়েছেন আর কি, যে তারা নিজেদের মতো করে সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি করে ভর্তি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে, যে অতক্ষণ তার বিমান যে আকাশে ঘুরপাক খেয়েছে, এটার পেছনে বিজেপির চক্রান্ত আছে কি না
সেইগুলো ব্যঙ্গের ছলে অনেকে তুলে দিয়েছিলেন। হয়তো তাদের সবারই মানে অদ্ভুত, আমাদের নেতা নেত্রীদের পরিস্থিতিটা এমন জায়গায়, যারা ওই কোনো সময় বিমানে থাকাকালীন যদি একবার বিমানকে ওরকম নামতে না পেরে ঘুরতে দেখেন, তখন বিমানের ভেতরের যারা যাত্রী তাদের মানসিক অবস্থা কি হয়। যাদের ক্ষেত্রে একবারও এরকম ঘটনা ঘটেছে তারা খুব ভালো করে জানে, সে সময় মাথায় আর কিছু থাকে না। কিন্তু তাদের সেই বিপন্নতা, তাদের সেই মনের মধ্যে আশঙ্কাময় যে একটা সময়, উৎকণ্ঠিত সময়, সেটাকে সাধারণ মানুষ কত সহজভাবে নিচ্ছেন এই সোশ্যাল মিডিয়ায় বক্তব্যগুলো দেখলে বোঝা যায়। আর এটাও বোঝা যায় যে সাধারণ মানুষের আজকাল নেতা নেত্রীদের সম্পর্কে মানসিকতাটা, ধ্যান ধারণাটা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। এবং এটার জন্য শুধু সাধারণ মানুষকে দোষ দিলে কি চলবে? সমবেদনা থাকা উচিত, সহমর্মিতা থাকা উচিত, কিন্তু একই সঙ্গে আমরা তো জানি, আমরা তো সেই ট্রিটমেন্টই পাই যেটা আমরা ডিজার্ভ করি। তাহলে নেতারা কি এমন কিছু করে যাচ্ছেন নিজেরা নিজেদের মধ্যে ক্রমাগত, যে মানুষজন কোথাও গিয়ে তাদের সম্পর্কে আর সহানুভূতিশীল হতে পারছে না? এটা কিন্তু নেতা নেত্রীদের ভেবে দেখার দরকার আছে। এতগুলো কথা বললাম তার কারণ হচ্ছে গোটা ব্যাপারটাই তো ওই সহানুভূতির চারপাশে ঘুরপাক খাচ্ছিল। ভিকটিম কার্ড খেলার অভিযোগ তোলা বা সেটাকে অভিযোগটাকে উপরে ওপাশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা, পুরোটাই তো ওই সহানুভূতির জায়গাটাকে ভাঙা বা অটুট রাখার চেষ্টা। সেদিন যেটা ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শুক্রবার সেটাই হচ্ছে অমিত শাহর সঙ্গে, এটাই তো। এবার এটাকে কাকতালীয় বলা যায় কি? এটা কাকতালীয় না হলেও যেদিন অতীত খুঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোটকে ব্যবহার করে ভোটারের সহানুভূতি করানোর অভিযোগ করলেন অমিত শাহ, সেদিনই যে মুখ্যমন্ত্রী ফের আঘাত পেতে পেতে রক্ষা পেলেন, সেটাকেও কি কাকতালীয় বলা চলে? বললাম না, দুর্ঘটনা বলে কয়ে আসে না। আজ পুরুলিয়ার কাশীপুরে সভা ছিল তৃণমূল কংগ্রেস নেত্রীর। আমাদের রিপোর্টার যা দেখেছেন তার ভিত্তিতে আমরা জেনেছি, ওই হেলিকপ্টার থেকে নেমে যখন তিনি হেঁটে ওই মঞ্চে উঠছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি কোনোভাবে ওই র্যাম্পের রেলিংয়ের সঙ্গে কিছুটা জড়িয়ে যায়। ফলে তিনি কিছুটা থমকে যান এবং হোঁচট খাওয়ার থেকে নিজেকে সামলে নেয়। কেন মঞ্চ তৈরির ক্ষেত্রে আরেকটু সতর্কতা নেওয়া হয়নি তা নিয়ে হয়তো তিনি খানিকটা উষ্মা প্রকাশও করেছেন, মানে অন্তত ছবিতে দেখে দেয়া মনে হয়েছে। এবার রিপোর্টাররা যা বলেছেন তাতে আমাদের বিশ্বাস, স্থানীয় নেতাদের এই প্রশ্নটা করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার মঞ্চে উঠতে গিয়ে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় একটু থমকে গেলেন, সেদিন তার হয়ে প্রচারে বেরিয়ে থমকে যেতে হয়েছে কিন্তু ফিরহাদ হাকিমকেও। কলকাতা বন্দরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম আর চেতলার যে ওয়ার্ডে প্রচারে গেছিলেন, সেই 82 নম্বর ওয়ার্ডটা ভবানীপুর বিধানসভার অংশ। অর্থাৎ ওই ওয়ার্ডের ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্রের ভোটার, যাদের একাংশ আজ ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে তার পথ শুধু আটকাননি, প্রশ্ন করেছেন যে কেন তাদের নিকাশি সমস্যার সমাধান হয়নি। ফিরহাদ হাকিমের সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের নেতারা চোখ ঠোক পাকিয়ে সরকারি প্রকল্প আটকে দেওয়ার ভয় টয় দেখিয়ে কোনো মতে পরিস্থিতি সামাল দেন। এটা করেন, না ছোটোবেলা থেকে দেখে এসেছি, আপনারাও দেখেছেন যে কোথাও গিয়ে বাবা মায়ের কাছে যদি খুব বায়না ঠায়না করেন, তখন কিন্তু আলটিমেটলি প্রথমে বোঝানো সোঝানো, তারপরে একটা ধমক আমাদের সবার জন্য প্রাপ্য। তারপর তারও পরের লেভেলটা যা হতো সে তো ঠিক আছে, ছেড়ে দিন আর কি। কিন্তু সেইটা আমাদেরই তো অভিভাবক, আমাদের নেতারা না, ফলে আমাদের জন্য সেই একই জিনিস এক্ষেত্রেও কিন্তু বড় বয়সেও বরাদ্দ হতে পারে। সেটাই আজকে খানিকটা দেখলাম আর বুঝলাম, সময় কিছু পরিবর্তন হয় না, জানেন তো। ওই বয়সটা, এজ ইজ জাস্ট এ নাম্বার, কিছুই ব্যাপার না। ও যতই বাড়ুক, নেতাদের চোখে সবসময় আমরা বাচ্চা, ঠিক যেরকম আমরা আমাদের বাবা মায়ের চোখে সবসময় বাচ্চা, ঠিক সেই রকম। কিন্তু আমার ধারণা ফিরহাদ হাকিমের মতো পোড় খাওয়া নেতাও এই ঘটনার আকস্মিকতায় যথেষ্ট থমকে গেছিলেন বা চিন্তিত হয়েছে। কারণ আছে তো, একে তো ওই এলাকাটা তার নিজের এলাকা, তার গড়। দ্বিতীয়ত তিনি ভবানীপুরের তিনটে ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে 3টে ওয়ার্ডের ভোট নিশ্চিত করার গুরুভার ফিরহাদ হাকিমের কাঁধে রয়েছে। সংখ্যালঘু প্রধান ওয়ার্ড এগুলো। সেই 3টে ওয়ার্ডের একটায় এভাবে ভোটারের প্রশ্নের মুখে ফিরহাদ হাকিম পড়ে গেলেন যে তার প্রথম কথাটা কি মনে হবে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা করার ক্ষেত্রে কি তিনি কোথাও একটু আশঙ্কিত হলেন? এবং দেখুন, আরও একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবতে গিয়ে হয়তো তৃণমূল কংগ্রেস নেতাদের মাথায় সেটা হয়তো আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী এবং সেটাই যথেষ্ট, আর কিছুর দরকার নেই, এটাই ভেবে নিশ্চিন্ত হয়ে বসে থাকার দিন কি শেষ? নেতারা হাত জোর করে যাবেন আর মুখ্যমন্ত্রীর কথা বলে ভোট চাইবেন আর চলে আসবেন, আর সমস্ত ভোটাররা গিয়ে সুরসুর করে গিয়ে ওই একই চিহ্নে ছাপ দেবেন, সেটা কি হবে? ফিরহাদ হাকিম কি বুঝতে পারছেন যে ভোটার আসল আর নকলের ফারাক করতে শিখেছে? তাদের আসল প্রয়োজন কোনটা? তাদের কেন্দ্রে একজন জাঁদরেল প্রার্থী থাকা, মুখ্যমন্ত্রী থাকা, সেটা দেখে নিজেরা গর্ব অনুভব করাটাই যথেষ্ট, নাকি নিজেদের যে নাগরিক পরিষেবাগুলো দরকার, নিজেদের সুবিধে অসুবিধার জায়গাগুলো দরকার, সেই যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান হওয়া দরকার, সেইটা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা ভোটের ইস্যু, কোনটা আসল, কোনটা নকল, সেটা কি ভোটার বিবেচনা করছে? এ তো সেই বেড়াল ছানার চোখ খোলার মতো বিষয় হয়ে গেল। চোখ বন্ধ অবস্থায় একরকম বলছিল, চোখ খোলার পর অন্যরকম, সেই গল্পটা নাই বা গেলাম আর কি। দেখুন, ভবানীপুর কেন্দ্রে ভোটারদের জন্য সেলফি জোন তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউটের পাশে দাঁড়িয়ে ছবি তোলার একটা সুযোগ রয়েছে। অর্থাৎ এটা বুঝিয়ে দেওয়া যে তোমার পাশেই রয়েছেন তোমার মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এরপর আর কি চাই? কিন্তু এই যে বিক্ষোভটা ফিরহাদ হাকিম দেখলেন, সেটা কি এটা বুঝিয়ে দিচ্ছে যে ভবানীপুরের ভোটার কেবল ছবি নয়, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু চাইছে? অন্তত সেটাই কি আজ চেতলার 82 নম্বর ওয়ার্ডে গিয়ে ফিরহাদ হাকিম টের পেলেন? হটস্পট ভবানীপুর, আর সেই ভবানীপুরে ভোট প্রচারে এবার অভিনব কৌশল তৃণমূলের। ভবানীপুর বিধানসভার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি তোলার সুযোগ থাকছে ভোটারদের কাছে। হাসি মুখে সেলফি জোন, ঠিকানা ভবানীপুর। সেলফি জোনের চমক আছে, কিন্তু কোনায় কোনায় হাসি। আমরা তো নরক যন্ত্রণা ভোগ করছি। সমস্যা নেই। আবার এই বাচ্চা কাচ্চা আছে, ইনফেকশন হয়ে যাওয়ার ভয়। যতই দাও ততই চাই, যতই দাও ততই চাই। টালির চালের অভাব পূরণ হয় না, যতই দাও ততই চাইবে, বলছেন হরে কৃষ্ণ দে, চেতলা অঞ্চলের তৃণমূল নেতা। কেন বলছেন? সকাল থেকে প্রচারে বেরিয়েছিলেন মেয়র তথা প্রার্থী ফিরহাদ হাকিম। নিজের পাড়া চেতলার 82 নম্বর ওয়ার্ড। পাড়া নিজের হলেও বিধানসভাটা ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই ব্যাট করছিলেন ফিরহাদ হাকিম। প্রচারে 4-6 মারছিলেন। আচমকা এলাকার কয়েকজন মহিলা নিকাশি সমস্যার কথা বলতে যান ফিরহাদকে। নেতার অনুগামীরা বিপদ বুঝে নেতাকে মুখোমুখি হতে দেননি আর। তবে ততক্ষণে গোলমাল যা বাধার বেঁধে গিয়েছে। নিজের পাড়াতেই এমন বাউন্সার ভাবতে পারেননি ফিরহাদ হাকিমও। কতবার গেছে এই ড্রেনের জন্য, এই ড্রেনের জন্য, তাও পরিষ্কার হচ্ছে না। এখনো জল যায়, আমার রান্নাঘরে জল যায়, আস্তে আস্তে ভিজে ভিজে জল যায়। ওই ড্রেনে জল দিয়ে আমি হাত দিয়ে মুছি পরিষ্কার করি, কিন্তু ওই জলটা পরিষ্কার হয় না। অভিযোগ ছিল যে আমরা যেই পরিস্থিতির মধ্যে বাস করছি, সবারই বাচ্চা কাচ্চা আছে, ইনফেকশন হয়ে যাওয়ার ভয়। এখানে আমাদের জলটা অনেক জমে বলে আমরা এটাই অবজেকশন করছি যে স্যার আমাদেরকে যখন বলছিলেন কথা, আপনাদের দেখা গেল কয়েকজন টেনে নিয়ে সরিয়ে দিলেন। কেন? কে কারা তারা? হ্যাঁ, এখানকারই লোক। প্রচার পর্ব চলাকালীন একেবারে ফিরহাদ হাকিমকে কাছে পেয়ে তাদের জল যন্ত্রণার কথা জানানোর চেষ্টা করেন, কিন্তু যেটা অভিযোগ তাদের বাধা দেওয়া হয়। সমস্যা হওয়ার আগেই মিটিয়ে দিয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। একদম মিটে গেছে, এরকম সমস্যা নেই। এটা সমস্যা আমি সমস্যা হয়, সমস্যা মিটিয়ে দিই সঙ্গে সঙ্গে, অত কোনো ব্যাপার নেই। রাগার কোনো কিছু রাখলাম কোথায়? কোথায় রাখলাম? কোথায় কিছু রাখলাম না। রাগ করেনি, তবে তৃণমূল কর্মী খানিক সমস্যা মিটিয়ে দিয়েছেন। কিভাবে? সব সুযোগ সুবিধা দিচ্ছে এবং এখন চাইছে নামে বদনাম করে। ওরা তো আপনাদের মিডিয়া সম্বন্ধে কি বুঝে না, কি বলতে না, আমরা নানা রকম প্রশ্ন করেন, ওরা উল্টো পাল্টা উত্তর দিয়ে দিতে পারে। যদি কেউ ভুল কথা বলে, আপনি উপকার পেয়েছেন, আপনি বলছেন পাননি।
সব পেয়েও না পাওয়ার কথা। ভারী অন্যায়, অন্যায়ের শাস্তি শুনতে পেলেন চেতলাবাসী। যখন আসলো ওনাকে ওই দিক দিয়ে নিয়ে চলে গেল, তা আমরা এখানে বলছিলাম, তারপরে দেখলাম দাদাকে এদিক দিয়ে নিয়ে এলো, তখন আমরা দাদাকে বললাম, আমার কানে এলো যে বাংলা বাড়ি হতে দেওয়া হবে না। যে একটা কথা বলা হয়েছে এদেরকে যে এদের বাংলার বাড়ির যে প্রকল্প সেটা হতে দেওয়া হবে। কে বলছে কেন হবে না, কে বলেছে? না বাজে কথা। তরফ থেকেই বলা হবে। বিভিন্ন রকম লোক থাকে তো, কে কোথা দিয়ে কি কথা বলে বোঝা মুশকিল। সুতরাং বুঝলেন অভিভাবক সুলভভাবে কি সুন্দর সব কিছু সামলে দেওয়া যায়, আপনারা বোঝেন না, বাচ্চা ছেলের মতো থাকেন আর কি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রার্থী, সেখানেও এরকম ভোটাররা একাংশ এরকম প্রশ্ন তুলবেন, এটা তো সত্যি সত্যি ওখানকার নেতাদের জন্য একটা বড় ধাক্কা। এই প্রশ্নকে তাদের পড়তে হবে যে আপনারা কি এলাকার মানুষজনকে বুঝে উঠতে পারেননি যে তারা কত বড় একটা প্রাপ্তি তাদের কাছে, এটা তারা মুখ্যমন্ত্রীর কেন্দ্র হতে পেরেছেন, এটাই তো অনেক বড়। তারপরে এইরকম প্রশ্ন তোলে কেউ। এবার ঘটনা হচ্ছে সব কিছু শেষে ওই বকা বা গলা ভারী করে চুপ করে বসো, এইটা সব ক্ষেত্রে এত অমোঘ না, দেখলেও ভাল লাগে। জানেন তো আমরা এটা ছোটোবেলা থেকে শুনে শুনে অভ্যেস হয়ে গেছে তো সবার, আপনার আমার। ফলে আমাদের অভিভাবকরা চিরকাল কিন্তু এইভাবেই আমাদের ডিল করে, সেটাই দেখলাম, কিছু বদলায় না। ভবানীপুরের ভোটার যদি পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে সেটা ফিরহাদ হাকিমের মতো হেভিওয়েট তৃণমূল নেতার অস্বস্তির কারণ তো হতেই হবে। কারণ বাকি 293 আসন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রার্থী নন, তার প্রতিনিধি সেখানে ওই ফিরহাদ হাকিমের মতো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা, তারা প্রার্থী। সেখানকার ভোটারদের মনে তো তাহলে ভাবুন, মানে মুখ্যমন্ত্রী কেন্দ্রে যদি এত প্রশ্ন থাকে, ওখানকার কেন্দ্রের ভোটারদের মনে তো পুরো প্রশ্ন বিচিত্র থাকার কথা। আচ্ছা, ফিরহাদের মতো তৃণমূল নেতারা যখন জানেন যে তাদের কাজের ওপরেই মুখ্যমন্ত্রীর কেন্দ্রের মানুষের মন ভালো থাকা বা মন্দ থাকাটা নির্ভর করছে, এবং এই ভালো থাকা মন্দ থাকাটা ঠিক কতটা ভারসাম্য থাকে সেটার ওপরেই এই ভোট কেন্দ্রে গিয়ে বোতাম টেপার সময় মানসিক অবস্থাটা নির্ভর করছে, তখন তাদেরকে আর একটু সতর্ক থাকা উচিত ছিল না? সেখানকার মানুষজন পরিষেবাটা ঠিকমতো পেলেন কি না, তাদের সমস্যার সমাধান হলো কি না, এগুলো ঠিকঠাক করে দেখার বা এই সমস্তগুলো ব্যাপারে একটু বেশি সতর্ক হওয়ার দেখানো দরকার ছিল না? হাজার হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা রাজ্যের মানুষের ভালো মন্দ নজরে রাখতে স্বাভাবিক ব্যাপার। তার পক্ষে সম্ভব নাকি নিজের নির্দিষ্ট একটা কেন্দ্রের দিকে, নির্দিষ্ট জায়গার দিকে নজর দেওয়া? কত বড় কাজ আছে, কত কিছু দেখার আছে। আমাদের কি মনে হয় জানেন তো, এইটা নেতাদের মনে একটুখানি বোধহয় কোথাও চলে গেছিল যে তাদের একটু সতর্ক থাকার দরকার আছে। আচ্ছা, তৃণমূলের সর্বস্তরেই কি সতর্কতার একটু ঘাটতি পড়েছে? কেন বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতানেত্রীর মঞ্চ বাঁধার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতারা কি যথেষ্ট সতর্ক থাকছেন না? দেখভাল কি ঠিকমতো হচ্ছে না? এই পুরুলিয়ার কাশীপুরে যেরকম মঞ্চে ওঠার সময় তৃণমূল নেত্রীর শাড়ি ওই রেলিংয়ে আটকে গেছিল, তেমনি বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে তো আরেক কাণ্ড। সভামঞ্চে আজ আগুন ধরে গেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন সবে মঞ্চ ছেড়েছেন, দেখা যায় যে মূল মঞ্চের ওপরে একটা দিকে কাপড় পুড়তে শুরু করেছে। এবার দ্রুত পরিস্থিতি সামলানো গেলেও প্রশ্নগুলোকে, সেগুলো কি এত দ্রুত সামলানো যাচ্ছে? বোধহয় না। জানা গেছে শর্ট সার্কিটের কারণেই মঞ্চের কাপড়ে আগুন লাগে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বড় মাপের নেতা, তারা যে সভায় বক্তৃতা দেবেন, সেখানে সতর্কভাবে গোটা পরিস্থিতি এবং জিনিসপত্রকে আরও অনেক বেশি যত্ন নিয়ে খতিয়ে দেখার দরকার ছিল নাকি? এটা কেউ দেখলেন না, এটা কি করে হলো? এটা ভেবেই আশ্চর্য লাগছে। লাভপুর থেকে আজ মুর্শিদাবাদের ভগবানগোলায় যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, কিন্তু এই আবহাওয়া খারাপ থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এবার ভগবানগোলার তৃণমূল কর্মীরা স্বাভাবিকভাবেই একটু হতাশ হয়েছেন, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোনার সুযোগ থেকে তারা বঞ্চিত হলেন। তবে পুরোটা হননি, দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ পেয়েছেন, কারণ অভিষেক আজ অন্যান্য যে সভাগুলো করেছেন সেই সভার বক্তব্যগুলো তো শোনার বিভিন্ন উপায় রয়েছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে এই অভিষেকের ভাষণের গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে, সেগুলো তো শোনা যাচ্ছে, ওখানে নিশ্চয়ই বাজানোও হয়েছে।
অভিষেক বলেছেন, যাদের জন্য বাংলার মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে তাদের ভোটে জবাব দেওয়ার সুযোগ যেন কেউ হাতছাড়া না করে। সোজা কথায় এসআইআর এর লাইনে ভোটারকে দাঁড় করানোর জন্য ভোটে গণতান্ত্রিক বদলার চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো নোটবন্দি, কখনো ভোটবন্দি, কখনো লকডাউন, কখনো এলপিজি সিলিন্ডারের নামে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের তো মায়েরা লাইনে দাঁড়িয়েই জবাব দিতে হবে। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষাতেই জবাব দিতে হবে। 23 তারিখ যখন লাইনে দাঁড় করাবেন, ওই যে আপনাকে এসআইআর এর নামে লাইনে দাঁড় করিয়েছে, তার প্রতিশোধ নিতে জোড়াফুলকে ভোট দেবেন। দেখুন, গোটা বিষয়টা কীরকম অদ্ভুতভাবে রাজনৈতিক ভাষ্য অনুযায়ী লক্ষ্যবস্তুকে বদলে দেওয়া হয়। এসআইআরটা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব এই সবকটা যে নির্বাচনী প্রতিপক্ষ যারা যারা রয়েছে আর কি, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে কাজ করা এবং নির্বাচনটাকে সেটাকে পরিচালনা করা। বা তাদেরই লক্ষ্যবস্তু করে নিয়ে তাদের সঙ্গে ঘুরিয়ে তাদের বকলমে বিজেপিকে আক্রমণ করে দেওয়া। ক্যারামে এটা ওই বলে না, একটাকে মেরে আরেকটাকে টেনে নিয়ে আসা বা মেরে দেওয়া। যারা খুব দক্ষ খেলোয়াড় তারা দেখবেন একটা মারেন 3টে গুটি যায়। এ হচ্ছে সেরকম আর কি। একজনকে মারা হলো, গিয়ে স্ট্রাইকার গিয়ে অন্য গুটিকেও ওপাশের পকেটে ফেলে দিল। প্রতিপক্ষ আক্রমণ করলে সেটাকে রুখে দেওয়াটাও যে কোনো দলের কর্তব্য, সেটা কিন্তু অনেক সময় ওই আক্রমণী রক্ষণের সেরা উপায় এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলেন বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তিনি আক্রমণ করেছেন, সেটার পাল্টা রুখে দেওয়ার চেষ্টা করেছেন অমিত শাহ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বাংলার মানুষকে হেনস্থার অভিযোগকে উস্কে দিচ্ছেন, তখন বিজেপির চার্জশিটে বলা হয়েছে যে জনবিন্যাসের কারণে বাংলার মানুষ ভীত এবং সন্ত্রস্ত। আর বাংলার মানুষকে এই ভয়ের পরিবেশে দাঁড় করানোর জন্য যথারীতি তৃণমূলের তোষণ নীতিকেই দায়ী করেছেন অমিত শাহ। দেখুন, এই পর্যন্ত শুনে আপনাদের মনে হবে এটা নতুন কি, সে কবে থেকে তো এই গল্প আমরা শুনে আসছি। বিজেপি তো এইভাবেই আক্রমণটা শানাচ্ছে। এমনকি সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে এই জনবিন্যাস বদলের কথাটা বলেছেন। কবে বলেছিলেন? আমরা তো দেখছিও বিজেপির এটাই মূল বক্তব্য ছিল সেই সময়। দেখুন, এই আক্রমণের ধারে বা ভাড়ে সত্যি সত্যিই নতুনত্ব কিছু নেই, কিন্তু তৃণমূল যখন এসআইআরকে লাগাতার ভোটার বিরোধী বলে প্রচার করছে, তখন তৃণমূলের ভোটের স্বার্থে তৃণমূলের তোষণের জন্য বাংলায় জনবিন্যাস বদলে গেছে, বাংলার মানুষ তার ফলে শঙ্কিত। এই পুরনো অভিযোগটা নতুন করে ভোটারের প্লেটে পরিবেশন করার সুযোগটা পেয়ে যাচ্ছে বিজেপি, এবং সঙ্গে সঙ্গে অমিত শাহ এসআইআরকে আগলে রাখার সুযোগটাও পাচ্ছেন। আর তাই যারা ভাবছেন বিজেপির চার্জশিটে চাকরি দুর্নীতি, কয়লা চুরি, বালি চুরি, শিক্ষা দুর্নীতি, যেগুলো এতভাবে চারপাশে এসছে, সেগুলো অনেক পরে কেন এলো, অনেক বেশি করে সেটা কেন এই অনুপ্রবেশ কেন্দ্রিক বিষয়টাকে হাইলাইট করলো, সীমান্ত সুরক্ষা, রাজ্যের বিরুদ্ধে বিএসএফকে জমি না দেওয়ার মতো বিষয়গুলো কেন অগ্রাধিকার পেল, ওপরের দিকে কেন এগুলো এলো, এগুলো সবার নজরে এসছে। প্রশ্নও জাগতে পারে। যাদের মনে এই প্রশ্নগুলো আসবে তাদের বোঝা উচিত দুর্নীতির অভিযোগগুলো বিজেপির জন্য কোথাও গিয়ে শাঁখের করাত নয় তো। কেন বলছি? এই যতগুলো দুর্নীতির অভিযোগ আছে সব কটারই তো তদন্ত ইডি সিবিআই করছে। সেই সমস্ত দুর্নীতি নিয়ে বেশি বলতে গেলে পাল্টা প্রশ্ন আসতেই পারে যে এতদিন ধরে এই কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করছে, কেন তারা তদন্ত শেষ করে এই কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট দিতে পারছে না? তারা যদি দিয়ে দিত তাহলে তো এখানে এই চার্জশিটে এগুলো বলার কোনো জায়গা থাকতো না। কিসের জন্য মাসের পর মাস এই তদন্ত চলছে তো চলছেই, কোনো রকম কোনো কিছু হচ্ছে না, 1 ইঞ্চি এগোচ্ছে না। এমনকি আরজি করের মতো কাণ্ডের ক্ষেত্রে, তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনার ক্ষেত্রে তৃণমূল বরং উল্টে বলতে পারছে যে বাংলার পুলিশ যেটুকুনি তদন্ত করেছিল, যাকে ধরেছিল, তার থেকে 1 ইঞ্চি এগোতে পারেনি সিবিআই। এই প্রশ্নগুলোর জবাব তো বিজেপি নেতাদের দিতে হবে। সেই ঝুঁকি না নিয়ে ভোট বিন্যাসে, ভোটের জন্য মানে জনবিন্যাসে পরিবর্তনের কথা বলে
বাংলার ভোটারদের মধ্যে মেরুকরণের চেষ্টাটা সেটা কিন্তু বিজেপির জন্য অনেক বেশি সুবিধাজনক, তাই না? চার্জশিট বনাম পাল্টা চার্জশিট প্রকাশের দিন বাংলার মানুষের মনে দুই পক্ষই যেভাবে এই ভয় আর ভীতি জাগানোর চেষ্টা করলো, সেটা কিন্তু সব থেকে বড় ভয়ের কারণ বলে মনে হচ্ছে, জানেন তো। কারণ পারস্পরিক অবিশ্বাস থেকেই তো হিংসা ছড়ায়, আর ভোটের আগে অবিশ্বাস জমে পাহাড় হলে সব থেকে বড় প্রশ্নটা তো হয়ে দাঁড়ায়, এই ভোটটা শান্তিতে মিটবে তো? पूरे बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন, বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কাদের জন্য পাল্টালো? ডেমোগ্রাফি পাল্টানোর জন্য কি করতে হবে? ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? पूरे देश के अंदर घुसपैठिए फैलते हैं और देश की सुरक्षा के साथ खिलवाड़ करते, इसलिए बंगाल का एक चुनाव बंगाल के लिए महत्वपूर्ण है कई मायनों में, और देश की सुरक्षा की दृष्टि से देश के लिए भी महत्वपूर्ण। খেয়াল করে দেখুন, বাংলার জনবিন্যাস নিয়ে বিজেপি সেই বাজপেয়ী আদবানির আমল থেকেই সরব। মোদি লালকেল্লার ভাষণে বলেছেন জনবিন্যাস বদলে যাওয়ার কথা, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সাংবাদিক বৈঠক করে বলেছেন বাংলার এবার ভোটের ফলাফলের ওপর যা হবে তার উপর নাকি জাতীয় নিরাপত্তার স্বার্থটা জড়িত। মানে কি? ওই জনবিন্যাস মানে কি? ভনিতা করে তো কোনো লাভ নেই। এটা সোজা বাংলা মানে হচ্ছে হিন্দু মুসলিম ভাগাভাগি, 30% মুসলিম আর 70% হিন্দু, কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু গোল গোল করে এটাই মোটের উপর। এবার বাংলার জনবিন্যাসটা যদি এরকম না হয় কেরল বা তামিলনাড়ুর মতো হতো, তাহলে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার এতটা আত্মবিশ্বাসী হতে পারত? কেরল আর তামিলনাড়ুতে তো এবার নির্বাচন হবে, বিজেপি লড়ছেও, কিন্তু ওই দুই রাজ্যে বিজেপি যেহেতু তেমন প্রভাবশালী নয়, তাই জন্য এখানে ওই জনবিন্যাসটা ইস্যু হয়নি। অসমে বাংলার থেকেও মুসলিম বেশি, কিন্তু সেখানে বিজেপি অসমে 2 দফার সরকার চালিয়ে 3য় দফার ভোট পরীক্ষার মুখোমুখি হচ্ছে। মানে যে জনবিন্যাস নিয়ে বিজেপি প্রকাশ্যে উৎকণ্ঠা দেখায়, তলে তলে তাকে কি সত্যিই খুব অপছন্দ করে বলুন তো? আর শুধু বিজেপি কেন, জনবিন্যাসের এই হিসেব নিকেশটা তৃণমূলের রাজনীতিটাকেও কি সহজ করে দেয়নি? তাই তো তৃণমূলের নেতাদেরও কাল রামনবমীর মিছিলে দেখা গেছে। শিলিগুড়ির গৌতম দেব তো জয় শ্রীরাম পর্যন্ত বলে দিয়েছেন, ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু অস্বীকার করতে পারবেন না। তবে ভোটের মুখে রামনবমীতে জয় শ্রীরাম বলায় নিশ্চিতভাবেই পার্টি তার প্রার্থীপদ কেড়ে নেবে না, একদম আরামসে থাকতে পারেন তিনি। সত্যি কথা বলতে কি, বাংলায় যেরকম দিকে দিকে মহাকাল মন্দির তৈরি হচ্ছে বা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, দুর্গা প্রাঙ্গণ তৈরি হচ্ছে, আরও প্রচুর মন্দির টন্দির হওয়ার প্রতিশ্রুতি থাকছে, এইগুলো দেখে তো বোঝা যাচ্ছে যে এগুলো ওই জনবিন্যাসের পাশাপাশি তার ভিত্তিটার হিসেব করেই পুরো ব্যাপারগুলো বলা হচ্ছে বা করা হচ্ছে। বাংলায় রামকে সার্বজনীন হতে দেখে সংঘের কর্তারাও কিন্তু অখুশি হবেন না, খুশিই হবেন। কিন্তু রামনবমীকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বা পুরুলিয়ায় যা হয়েছে, সেটা নিশ্চয়ই নেতারা চাননি। অন্তত তারা তো এটা তো মুখেই বলেন এরকম কোনো কিছু তারা চান না, কিন্তু ঘটে যায়। এবার এই ঘটে যাওয়ার পেছনে কি ওই তাদের অন্তর্নিহিত বক্তব্যগুলো বা অন্য ক্ষেত্রেই জনবিন্যাসকে কেন্দ্র করে বা তোষণকে কেন্দ্র করে যে সমস্ত তারা পরস্পর বিরোধী বক্তব্যগুলো একে অন্যের দিকে দেখে দেন, সেগুলো কাজ করে না? দেখুন, রঘুনাথগঞ্জের জাতিহিংসার ঘটনা ঘটে যাওয়ার পর রাজনৈতিক নেতারা সত্যিই কি খুব খুব মন খারাপ করে একদম ভেঙে পড়েছেন। ইস, আমরা কি পরোক্ষে দায়ী হয়ে গেলাম? কেউ কি ভাবছেন যদি রঘুনাথগঞ্জে এই ঝামেলা না হতো, যদি রামনবমী নির্বিঘ্নে মিটে যেত, তাহলে আজকের দিনের জন্য কি পড়ে থাকতো ভাবুন তো? সব থেকে বড় কথা, ভোটের জন্য কি পড়ে থাকতো? কিচ্ছু না। এই রামনবমীর তাৎপর্যটাই ফিকে হয়ে যেত। রঘুনাথগঞ্জে হিংসা হয় আজ বীরভূমের সভায় বিজেপির বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ তুলতে পারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর রানীগঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করতে পারলেন প্রশাসনিক রদবদলের ফলেই রঘুনাথগঞ্জে হিংসা হয়েছে, যার জবাব কলকাতায় দিলেন অমিত শাহ।
বললে নির্বাচন কমিশন প্রশাসনিক রদবদল করিয়েছে বলেই এবার রামনবমীতে হিংসা কম হয়েছে। মানে রামনবমীতে একটা হিংসা কত মুখে কত কথা জুগিয়ে দিল ভাবুন তো। এবং সবথেকে বড় কথা, এই ধরনের ঘটনাগুলোকে কেন্দ্র করে হিংসা হবে বা হিংসা কেন্দ্রিক আলোচনা হবে, ভাবুন কোথায় ধর্মীয় ব্যাপারকে কেন্দ্র করে ভক্তিরস চারপাশে বইবে, মানুষজনের মন শান্ত হবে, পবিত্র হবে, তার বদলে যাবতীয় আলোচনা, তোপ, চাপানুতোর সব কিছুর ভিত্তি হয়ে দাঁড়ালো ওই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে হিংসা। এবং সবাই সেটাকে কেউ এড়িয়ে গেলেন না, কিন্তু সেটাকে ধরেই নিজের মতো করে নিজেদের ইস্যুটা সাজিয়ে আমাদের সামনে তুলে ধরল। ওয়াকফ বিল নিয়ে হিংসা, তারপর পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু নিয়ে বেলডাঙ্গায় অশান্তি, মুর্শিদাবাদ যেন অশান্তিরই নামান্তর। সেই তালিকায় সর্বশেষ সংযোজন রামনবমীতে রঘুনাথগঞ্জে হিংসা। রামনবমীর মিছিলে পাথর ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। আলের উপর সীসাতলা ও ফুলতলা মোড়ে সংঘর্ষ ঘটে। বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। সিচুয়েশন কন্ট্রোলে আছে, অনেক লোককে অ্যারেস্ট করা হচ্ছে, ডিটেইন করা হচ্ছে। শনিবার ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এলাকায় রুট মার্চ হয়েছে। রঘুনাথগঞ্জ থানা 2 সম্প্রদায়ের 30 জনকে গ্রেপ্তার করেছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ হামলা হয়েছে একতরফা, সাম্প্রদায়িক অভিযোগে বিজেপিকে বিদ্ধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রঘুনাথগঞ্জে দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো, মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। এরা বাড়ি ভাঙবে, দোকান ভাঙবে, বিভিন্ন জায়গায় রামনবমীর নামে দাঙ্গা লাগানো শুরু করে দিয়েছে। ভগবান হিসেবে নয়, ওদের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার করে ভোটের রাজনীতি। আর ওই দিনটাকে দিয়ে ওরা প্ররোচনা দেয়, একটা জায়গায় গন্ডগোল পাকিয়ে দাও, খবর হবে, কেন্দ্রীয় বাহিনী যাবে, গন্ডগোল করে দাও। সেই কারণে রামনবমীতে হয়। এই বাইরের থেকে কিছু উস্কানি আর বাইরের কিছু গুন্ডা, তারা এসে আমাদের ধর্মীয় যে সমন্বয় আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করে। এরা একেবারে স্বৈরাচারী। সে তৃণমূল বিজেপি দুজনেই দেবেন একসঙ্গে রামনবমী পালন করছেন, উদ্দেশ্যটা খুব পরিষ্কার। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এবার রামনবমী হয়েছে এমন এক সময় যখন রাজ্যের আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক রদবদলের সঙ্গে রঘুনাথগঞ্জের হিংসাকে জুড়ে দিয়েছেন। রঘুনাথগঞ্জে তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলে মেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো তুমি, তোমার লজ্জা থাকা উচিত, সেই জন্যই সবাইকে সরিয়েছো। এই অভিযোগ খণ্ডন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, প্রশাসনিক রদবদলের কারণেই হিংসা এবার অনেক কম হয়েছে। कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? क्या बात करते हैं? सबसे कम हमले अगर रामनवमी पर हुए हैं तो इस बार हुए, और उसका कारण है कि चुनाव आयोग ने न्यूट्रल टाइप के अधिकारी रखे। একটা জিনিস দেখছিলাম জানেন তো, রাজনৈতিক নেতারা কি অক্লেশে দাঙ্গার শব্দটা ব্যবহার করেন। তারা শব্দটা ব্যবহার করেন এবং আমার ধারণা আপনার আমার মতো সাধারণ মানুষের বুকে ধপ ধপ করে শব্দটা বাড়তে থাকে। কারণ সত্যিই তো দিনের শেষে সাধারণ মানুষ কোনো রকম সংঘাত চায় না। আমরা বাঙালি বলতে তো হিন্দু মুসলিম 2 সম্প্রদায়কেই বুঝি, কিন্তু কেউ কেউ বাঙালিকে বাঙালি হিসেবে দেখেন না, ধর্ম হিসেবে দেখেন। আর সেটা যদি রাজনৈতিক নেতৃত্ব হয় তাহলে তো কোনো কথাই নেই। এই সংঘাত কোনো দিন থাকবে তাহলে বলুন তো? ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকেই প্রশাসনিক রদবদল শুরু করে দিয়েছিল নির্বাচন কমিশন, সেটা আমরা দেখেছি। এবং সেটা নিয়ে প্রথম দিন থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ এই অধিকার নির্বাচন কমিশনের আছে। এবার কেন এই রদবদলগুলো এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে সরব হচ্ছে, সেটা নিয়ে ন্যাচারালি সবার মনের মধ্যে একটু প্রশ্ন রয়েছে। বিজেপির দিক থেকে একটা ব্যাখ্যা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের সময়ও এই প্রশাসনিক মেশিনারিকে ব্যবহার করতে চাইতেন। এটা একদম তার হাতে তৈরি, সেইভাবেই তিনি সাজিয়েছিলেন যে ভোটের সময় এটা তার সাহায্য করবে। তো সেই পুরো প্ল্যানটা ভেস্তে গেল, তাই জন্য তার এই রদবদলে আপত্তি।
এটা খুব সরলীকৃত একটা ব্যাখ্যা। সেটা যদি কারণ নাও হয় তাহলেও তো প্রশাসনিক রদবদল সেটা কিন্তু ঘুরিয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলাই। কারণ অন্য কোনো রাজ্যে প্রশাসনে এত রদবদল হয়নি। এই এত রদবদলের মানে হচ্ছে হয় অযোগ্যদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাগুলো বসিয়ে রেখেছিলেন, অথবা এমন লোকেদের বসিয়ে রেখেছিলেন যারা নিরপেক্ষ হতে পারেন না, যাদের দিয়ে ভোটের মতো একটা নিরপেক্ষ পদ্ধতি, কাজ, প্রক্রিয়া সেটা চালানো সম্ভব নয়। এটা কিন্তু খুব বড় একটা প্রশাসনের জন্য খুব বড় একটা লজ্জার অভিযোগ। কমিশন ঘুরিয়ে কিন্তু সেটা করে দিয়েছে পরিষ্কার। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘুরিয়ে নতুন অফিসারদের বার্তা দিতে ছাড়ছেন? কেউ তো কাউকে ছাড়েন না, না। কমিশন নিযুক্ত যারা এই নতুন দায়িত্ব নিয়েছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা যেন মানুষের জন্য কাজ করেন, এবং এত পুরো স্পেসিফিক এইভাবে বলেছে যে নতুন দায়িত্ব নিয়েছে তো মানুষের জন্য কাজ করবেন। তার কথা না ভাবলেও চলবে, এটা আর কি তার একটা বুঝিয়ে দেওয়ার মতো একটা জায়গা আর কি। মানুষের জন্য ভাবুন, এটা কথা ভাবছিলাম। তৃণমূল কংগ্রেসের যে বিষয়টা, তার মধ্যে তো মা মাটি মানুষের পার্টি বলা হয়, তাই না? ওখানেও তো তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো মানুষ রয়েছে। এবার ওই নতুন অফিসারদের এরকম নির্দিষ্ট করে মানুষের কথা বলে দিলে তারা আবার বিভ্রান্ত হয়ে যাবেন না তো, যে মুখ্যমন্ত্রী আসলে কোন মানুষের কথা বলছেন, মানে এই মানুষ ওই মামাটি মানুষের মানুষ কি না সেটা নিয়ে কারোর মধ্যে আবার বিভ্রান্তি তৈরি হয়ে যাবে না, সেটা খুব গ্যারান্টি দিয়ে বলা যায় বলুন তো? আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। দেখুন, নির্বাচন কমিশন যে পুরোপুরি বিজেপির কথায় চলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিযোগ, কিন্তু তৃণমূলের অভিযোগ কানে তোলা হচ্ছে না সেটাও তো নয়। কমিশনও কিন্তু নিজেদের মতো করে অন্তত নিজেদের সপক্ষে বলার মতো যুক্তিগুলো তৈরি করে ফেলছে। ভবানীপুরে রিটার্নিং অফিসারকে বদলে দেওয়া হয়েছে কারণ তৃণমূল আপত্তি করেছিল। মালদার 4টে কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক নিয়ে আপত্তি করেছিল, অভিযোগ করেছিল তৃণমূল, তাদের বদলে দেওয়া হয়েছে। মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, এই 4টে কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক ছিলেন জয়ন্তকান্ত। তিনি বিহারের বিজেপি নেত্রীর স্বামী বলে অভিযোগ ছিল আর কি তৃণমূলে। তাকে বদলে বিহারের আইপিএস হৃদয়কান্তকে আনা হয়েছে, কিন্তু বদলে তো দেওয়া হয়েছে। এগুলো সব কমিশন করছে কারণ এগুলোকেই তারা তুলে ধরতে পারবে যে দেখুন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা অমূলক, আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করছি এবং প্রতিটি পক্ষের বক্তব্যকেই আমরা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছি এবং সেই মতো কাজ করছি। বাসন্তী, সেখানে তো পাল্টা চাপ। বিজেপি অভিযোগ করেছে যে কমিশনের নিয়ন্ত্রণে থাকা পুলিশ পক্ষপাতিত্ব করছে। বৃহস্পতিবার সকালে ওই বিজেপির প্রচারে হামলা হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম, তখন নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল ওই বাসন্তী থানার আইসির বিরুদ্ধে। তাকে সরিয়েও দিয়েছে কমিশন, কিন্তু তারপরেও তো ধরপাকড় চলছে এবং অফিসার বদলের পর এই থানা আরও 3 জনকে গ্রেফতার করেছে এবং তারা ঘটনাচক্রের সবাই বিজেপি কর্মী। এখন বিজেপি অভিযোগ করছে যে পুলিশ আসল দোষীদের আড়াল করে তাদের কর্মীদের গ্রেফতার করছে, কিন্তু থানার অফিসার তো বদলে গেছে। নতুন অফিসারও কি মা মাটি মানুষের স্বার্থ দেখছে নাকি বিজেপির নেতাদের মনের মধ্যে ঢুকে রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যটা, যাদের আনবেন তারাও তো আমারই লোক। এই গোটা ঘটনায় দেখুন বিভ্রান্তির জায়গা কিন্তু কিছুমাত্র কম পড়েনি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখন এই চাপানুতরের মাঝখানে যথারীতি নির্বাচন কমিশনকে দেখিয়ে দিচ্ছে। আমারও তো কষ্ট হচ্ছে বাবা, কি হবে আমি তাও জানি না। ছেলে খাটে, আমি খাটি, দুটো পাগলা পাগলি আমার খায়। কয়েকজন কার্যকর্তা রয়েছে তারা আমাদের মিটিংয়ে ছিলেন কয়েকজন, আর মিটিংয়ে কাজের সূত্রে বাইরে ছিলেন। তাদের বাড়িতে গিয়ে এই বাসন্তী থানার পুলিশ প্রশাসন আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে তাদের বাড়িতে চিরুনি তল্লাশি করে আজকে গ্রেপ্তার করে। যেটা বলছে যে তৃণমূল টাকা খাইয়ে পুলিশ প্রশাসনকে, বিজেপির লোকজনকে অ্যারেস্ট করাচ্ছে, সেটা হচ্ছে কি এই কথাটা হচ্ছে কি ভিত্তিহীন। নির্বাচন কমিশনারের আন্ডারে সবাই কাজ করছে।
যেটা তদন্ত পূর্বে উঠে আসছে সেভাবে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। বাসন্তী থানার আইসি ছিলেন, তারা সম্পূর্ণরূপে আমাদের অভিযোগকে গ্রহণ করেছেন এবং তারা স্বীকার করেছেন যে এই যে মবের যে গণ্ডগোলটা হয়েছে সেখানে বিজেপির কার্যকর্তা কর্মী কারোর কোনো দোষ নেই, একমাত্র তৃণমূল কংগ্রেসের মধ্যে এই গণ্ডগোলটা হয়েছে। দেখুন, বুঝতে পারছেন এই যে নির্বাচন কমিশনের হাতে প্রশাসনিক দায়িত্ব, এটাই এখন ইস্যু হয়ে যাবে, ইস্যু হয়ে যাচ্ছেও প্রতিটা ক্ষেত্রে। আমরা কতগুলো ছোট ছোট জিনিস দেখছিলাম যে রাজনৈতিক নেতারা এসব নিয়ে আপাতত টানাপোড়েন করছেন, বিচার বিশ্লেষণ করছেন এবং নিজেদের সুবিধে মতো কখন কাকে দোষ দিতে হবে সেটা দিয়ে দিচ্ছেন। আপনার আমার কী হবে? এবং তাদের এই রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ সেগুলোকে সামলাতে নির্বাচন কমিশন বা তাদের অধীনস্থ এই প্রশাসন, তারা ধরে নিচ্ছি তৎপর, কিন্তু সাধারণ মানুষের জায়গাগুলো, সেই প্রশাসনিক জায়গাগুলো, তার দায়িত্ব কার? ধরুন হাসপাতাল, সেখানেও তো সেটা বন্ধ না, বোর্ড বলে তো সেটা বন্ধ হয়নি, মানুষ অসুখ বিসুখ করবে না, ওখানে যাবে না, এরকম তো নয়। শাসক দলে কাউকে গিয়ে আপনি জিজ্ঞেস করুন যে ডাক্তার কোথায়, কেন চিকিৎসা হচ্ছে না, বলবেন কমিশন সকলকে তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। সবাই এখন দিব্যি এইরকম বিভিন্ন জায়গায় একটা পরিস্থিতি তৈরি করে দেবে যাতে মানুষজন সবাই ক্ষিপ্ত হয়ে যান, সেরকমই তো হচ্ছে। একটা ঘটনা বলি, এগুলোর ফল হচ্ছে কি? কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারে ছাদের চাঙড় খসে পড়ে পিষে গেছে একটা 4 মাসের বাচ্চা। ভাবতে পারেন, বাচ্চাটা মেঝেয় শুয়ে ঘুমোচ্ছিল, তার উপরেই ছাদ ভেঙে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাঁচানো যায়নি। এবার এই শিশু মৃত্যুর দায়টা আপনারা ভাবছেন তো যে এটাও নির্বাচন কমিশনের ঘাড়েই চাপিয়েছে নিশ্চয়ই কেউ না কেউ? না, শাসক দল এটার দায় নির্বাচন কমিশনের ওপর চাপায়নি, তাদের ছাড় দিয়েছে। তার বদলে পুরোটা চাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের ওপর, যে কেন্দ্রীয় সরকার টাকা পাঠায়নি বলে বাচ্চাটা মারা গেছে। ভাবুন তো, এত এত এইরকম একটা সাধারণ স্তরের কাজ ওই কেন্দ্র থেকে টাকা আসেনি বলে হয়নি। আমাদের রাজ্যেরও তো রোজগার আছে, রাজস্বটা কোথায় গেল? সেগুলো কি সব ওই বিভিন্ন প্রকল্পর মাধ্যমে ভোট নিশ্চিত করার জন্য ব্যবহার করা হচ্ছে? এই প্রশ্নটা তো একটা বাচ্চার মৃত্যুর পরে এই প্রশ্নের জবাব তো দিতে হবে। নাকি ভোটের মূল্য এই বাচ্চার থেকে অনেক বেশি, কারণ এই বাচ্চাটার ভোটাধিকার নেই। সত্যি কথা বলতে কি, এই বাচ্চাটা আসলে আপনার আমার মতো সাধারণ ভোটারদের প্রতিভূ। আমাদের কারুর কোনো মূল্য নেই নির্বাচনী এই প্রক্রিয়ায় ব্যস্ত এই রাজনৈতিক দলগুলোর কাছে, শুধুমাত্র ওই ভোটটুকু ছাড়া।